হ্যালো। হ্যালো। হ্যাঁ দিলওয়ার, আমার কি স্লাইড দেখতে পাচ্ছ ইয়াতে? জি স্যার, স্লাইড দেখা যায়। আপনি চাইলে ওই স্লাইডটা স্প্লিট করে নিতে পারেন। বড় করে নিব? হ্যাঁ, যদি আপনার নিব। সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ নিব, আমি বড় করে নিব। জি এখন কি স্যার। আমরা শুরু করতে পারি? জি স্যার, 39 জন হলো। আপনি চাইলে 40 জন? হ্যাঁ, এখন স্টার্ট তাহলে করতে আমরা পারেন। শুরু করতে পারি না? জি স্যার। আসসালামু আলাইকুম। আমি ডক্টর বিকেএম তারিক হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সার্জারি, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ। তোমরা যারা ফিফথ ইয়ার তাদের সার্জারি ক্লাস নিতে চাচ্ছি। তো পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি 40 জন। এত কম আহ, পার্টিসিপেন্টে আসলে ক্লাস নেওয়াটা একটু সমস্যাজনক। হ্যাঁ, তোমাদের মিনিমাম 100 জন থাকা উচিত। আচ্ছা, অনেকে জয়েন করছো, আস্তে আস্তে বাড়ছে। আমি আশা করব তোমরা সবাই শেষ পর্যন্ত থাকবা। এবং এই পার্টিসিপেন্ট যারা আছো, তাদের জন্য নিউজ হচ্ছে যে এই যে তোমাদের অ্যাটেন্ডেন্স যদি স্যাটিসফাইড না হয় তাহলে আমি কিন্তু প্রিন্সিপাল স্যারকে জানাবো। তখন কিন্তু স্যার এর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। এজন্য তোমরা যে যেভাবে পারো এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করবা, নাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের সমস্যা হতে পারে। হ্যাঁ, ক্লাস শেষে হয়তো আমি অ্যাটেন্ডেন্সও নিতে পারি। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করি। তো এর আগে লাস্ট যখন গ্যালারিতে আমি ক্লাস নিয়েছিলাম তখন লিভার ইনফেকশনের উপর আমি ক্লাস নিয়েছিলাম, কিন্তু পুরো টপিকসটা শেষ করতে পারিনি, সময় ছিল না। একটু বড় টপিকস তো, লিভার ইনফেকশনের মধ্যে কয়েকটা জিনিস চলে আসে। তো আমি যেটা এখন করব, লিভার ইনফেকশনের আমরা যতটুকু ক্লাস নিয়েছিলাম ওটা শর্টলি রিভিউ করে আমরা যতটুকু বাকি ছিল সেটা কমপ্লিট করব। তো আমরা যেগুলো বলেছিলাম, অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস সম্পর্কে বলেছিলাম। আমরা বলেছিলাম যে এটা ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ অবস্ট্রাকশন অফ দ্য বিলিয়ারি ট্র্যাক্ট ডিউ টু বিলিয়ারি স্টোন ডিজিজ। এটা হচ্ছে কমন প্রিডিসপোজিং ফ্যাক্টর। অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিসের প্রেজেন্টেশন হয়, যেটা কমন আমরা একটা টার্ম ব্যবহার করি, সেটা হচ্ছে সার্কোটস ট্রায়াড। এই ট্রায়াডের মধ্যে তিনটা কম্পোনেন্ট আছে, যেটা আমরা বলেছি যে ক্লিনিক্যাল জন্ডিস হতে হবে। হ্যাঁ, ক্লিনিক্যাল জন্ডিস যেটা চোখে দেখা যাবে। সাথে পেশেন্ট রায়গড়ের কথা বলবে, এবং যদি আমরা পেশেন্টকে এক্সামিন করি তাহলে দেখতে পাবো যে রাইট আপার কোয়াড্রেন্টে টেন্ডারনেস পাবো। অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস এটা হচ্ছে একটা মেডিকেল এমার্জেন্সি। আমরা যদি ডিলে করি তাহলে পরবর্তীতে মাল্টি অর্গান ফেইলার হয়ে পেশেন্ট মারা যেতে পারে। এখানে মাল্টি অর্গান ফেইলারটা হয় ডিউ টু সেকেন্ডারি সেপ্টিসেমিয়ার জন্য মাল্টি অর্গান ফেইলার হয়। তো আমরা ডায়াগনোসিস কিভাবে কনফার্ম করি? আমরা যেটা
দেখি সেটা হচ্ছে যে আমরা ইমেজিং এ দেখি যে biliary ট্র্যাক্ট ডাইলেটেড থাকে। আর যদি আমরা ল্যাবরেটরি পরীক্ষা করি তাহলে একটা অবস্ট্রাকটিভ পিকচার অফ লিভার ফাংশন টেস্ট হয়। এবং আমরা এই লিভার ফাংশন টেস্ট নিয়ে কিন্তু আমি তো তোমাদের ক্লাস নিয়েছিলাম। হ্যাঁ, 3 ধরনের যে জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিসে কিরকম হয়, মেডিকেল জন্ডিসে কিরকম হয়, এটা কিন্তু আমি ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি। এখন এটা নতুন করে বলা সম্ভব না, বলতে গেলে আমরা সময় শেষ করতে পারবো না। আর আরেকটা হচ্ছে যে আমরা অর্গানিজমটা ব্লাড কালচার করে সেটাকে আহ, দেখতে পারি আর কি। তো এখন আসলে যে আমরা এটা কিভাবে ট্রিটমেন্ট করব, যখনই আমরা ডায়াগনোসিসটা কনফার্ম হব তখন আমরা কি করব, একটা ফার্স্ট লাইন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আমরা দিব। অবশ্যই সেটা আমরা ইন্ট্রাভেনাসলি দেব। এবং এই পেশেন্ট গুলো রিহাইড্রেট করতে হবে দ্রুত, কারণ তারা খুবই ডিহাইড্রেটেড থাকে। আর আমরা যত দ্রুত সম্ভব যে প্রসিডিওরের মাধ্যমেই হোক, আমরা এন্ডোস্কোপিক হোক আর ওপেন হোক, আমরা biliary ড্রেনেজ করতে হবে। হুম, যে পজিটিভ যদি স্টোন থাকে সেই স্টোন রিমুভ করতে হবে। biliary ড্রেনেজ করলে রোগী দ্রুত সুস্থ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা যেটা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে পায়োজেনিক লিভার অ্যাবসেস। তো পায়োজেনিক লিভার অ্যাবসেস যে কমন কজ সেটাও কিন্তু সাধারণত দেখা যায় যে biliary স্টোন ডিজিজ বা কোনো ইন্ট্রাঅ্যাবডোমিনাল যদি সেপসিস হয়, সেই সেপসিসের কনসিকুয়েন্স হিসাবে পায়োজেনিক লিভার অ্যাবসেস হতে পারে। যেমন কোনো অ্যাপেন্ডিসাইটিস যদি খারাপ থাকে, আর ডাইভার্টিকুলার ডিজিজ, এগুলো অবশ্য আমাদের দেশে কম, কিন্তু অ্যাপেন্ডিসাইটিস যেটা খারাপ থাকে সেটা থেকে এরকম হতে পারে। অনেক সময় আমরা যে পারফোরেশন আপার জিআইটির যে পেশেন্ট গুলো পাই, সেগুলো যদি ঠিকমতো ম্যানেজ না করা হয়, সেখান থেকেও কিন্তু আহ, এই পায়োজেনিক লিভার অ্যাবসেস পরবর্তীতে ডেভেলপ করতে পারে ইন্ট্রাঅ্যাবডোমিনাল সেপসিসের জন্য। আচ্ছা, এখানে পায়োজেনিক লিভার অ্যাবসেস গুলো কাদের বেশি হয় সেটা আমরা বলেছি গত ক্লাসে। সেটা হচ্ছে যে যারা এল্ডারলি, ডায়াবেটিক এবং যারা ইমিউনো সাপ্রেসড থাকে তাদেরই বেশি হয়। কমন অর্গানিজম কি, সেটা হচ্ছে স্ট্রেপ্টোককাস মিলেরি, এস্কেরিকিয়া, এগুলো। আচ্ছা, পেশেন্টের কিভাবে প্রেজেন্ট করবে, পেশেন্টের প্রেজেন্টেশনে আমরা যেটা দেখি যে পেশেন্ট ইউজুয়ালি প্রেজেন্ট উইথ অ্যানোরেক্সিয়া থাকবে, ফিভার থাকবে, ম্যালেজ থাকবে, এবং পেশেন্ট বলবে যে তার রাইট আপার কোয়াড্রেন্টে একটা ডিসকমফোর্টনেস ফিল করছে। তো আমরা ডায়াগনোসিস যদি করতে চাই তাহলে কি করব, যদি আমরা একটা আল্ট্রাসাউন্ড করি বা সিটি স্ক্যান করি, আমরা প্রথমেই আল্ট্রাসাউন্ড করব। আল্ট্রাসাউন্ড করে আমরা দেখতে পাবো যে একটা মাল্টি লোকিউলেটেড সিস্টিক ম্যাস আমরা দেখতে পাবো লিভারের মধ্যে। হ্যাঁ, এটা যদি আমাদের কনফিউশন হয় সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করতে পারি, এবং এটা কনফার্ম করতে পারি আমরা অ্যাসপিরেশন করে। অবশ্যই অ্যাসপিরেশন গাইডেড অ্যাসপিরেশন করতে হবে, আল্ট্রাসাউন্ড অথবা সিটি গাইডেড। এবং সেটাকে আমরা পরবর্তীতে কালচার এবং সেন্সিটিভিটি করলে অর্গানিজমটাকে আইসোলেট করতে পারি। ট্রিটমেন্ট হচ্ছে যে অ্যান্টিবায়োটিক দেবো আমরা এবং আল্ট্রাসাউন্ড গাইডেড অ্যাসপিরেশন করব। অনেক সময় রিপিটেড অ্যাসপিরেশন করতে হয়। এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি লিভার অ্যাবসেসের, এটা হচ্ছে সিটি স্ক্যান। এখানে দেখা যাচ্ছে যে তুমি বাম দিকে দেখো লিভারে একটা এয়ার ফ্লুইড লেভেল দেখা যাচ্ছে উইথ রিম এনহ্যান্সমেন্ট দেখা যাচ্ছে। এটা একটা কন্ট্রাস্ট সিটি। আর উপরের দিকে দেখো যে একটা ক্যালসিফাইড হাইড্রেটিক সিস্ট দেখা যাচ্ছে। আচ্ছা, তো পায়োজেনিক লিভার অ্যাবসেস এ পর্যন্তই। এখন আমরা আসি যে অ্যামিবিক লিভার অ্যাবসেস। অ্যামিবিক লিভার অ্যাবসেস এটাও আমাদের দেশে অনেকটাই কমন। তো এর অর্গানিজমটা হচ্ছে অ্যান্টামি বা হিস্টোলাইটিকা, এটা সবাই জানো, কিন্তু দেখা যায় পরীক্ষার সময় তোমরা মনে হচ্ছে যে আকাশ থেকে পড়ছো, কিছুই বলতে পারছো না, জীবাণুটার নামই বলতে পারছো না। যাই হোক, এটা মনে রাখার চেষ্টা করবা। আচ্ছা, এখানে কি হয় যে অ্যামিবিক সিস্ট যেটা প্যাথোজেনেসিস, যদি আমরা বলি প্যাথোজেনেসিস, তাহলে অ্যামিবিক সিস্ট যেটা থাকে সেটা দেখা যায় যে পেশেন্ট যেটাকে ইনজেস্ট করে সেটা কি করে, এটা আমাদের গাটে যে সিস্টটা রাপচার হয়ে ট্রোফোজয়েড ফর্ম হয়, সেটা কি হয় কোলনের মধ্যে, সেটা কোলনের বাওয়েলকে পাস করে লিভারে চলে যায়, পোর্টাল ব্লাডে চলে যায়।
পোর্টাল ব্লাডে যাওয়ার পর এরা কি করে, সেখানে ফোকাল ইনফারকশন অফ দ্য হেপাটোসাইটস এবং লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস করে। কিভাবে করে, তার একটা এনজাইম প্রডিউস করে এটা করে। হ্যাঁ, এগুলো কয়েকটা নেক্রোসিস বা বেশ কিছু নেক্রোসিসের ইভেন্চুয়ালি কোয়ালিসিস টু ফর্ম অ্যাবসেস ক্যাভিটি। এই প্যাথোজেনিসটা কিন্তু অনেক স্যার জানতে চায় তোমাদের কাছে। হ্যাঁ, প্যাথোজেনেসিস অফ অ্যামিবিক লিভার অ্যাবসেস, এই এতটুকু কিন্তু এখানে শর্টে অনেকটা, যতটুকু আছে এতটুকু বললেই কিন্তু অ্যাডিকুয়েট হবে। আচ্ছা, এই যে অ্যাবসেসটা, এই অ্যাবসেস ক্যাভিটির মধ্যে কি থাকে, এটাকে আমরা সবাই একটা কমন টার্ম ব্যবহার করি, অ্যানকোভি সস। এটা কি কালার? এটা হচ্ছে চকলেট কালার। চকলেট কালারের অর্ডারলেস হয়। হ্যাঁ, কেন এটা হয়? এটা মিক্সচার অফ নেক্রোটিক লিভার টিস্যু অ্যান্ড ব্লাড। তাহলে এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, যে এই অ্যাসপিরেশন করেই তো আমরা এটা দেখতে পাবো চকলেট কালার, অর্ডারলেস। এখন এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে তুমি অ্যামিবিক লিভার অ্যাবসেস আর হচ্ছে পায়োজেনিক লিভার অ্যাবসেস, এই চকলেট, এটা আমরা দেখতে পাচ্ছি যে অবভিয়াসলি চকলেট কালার হচ্ছে, অর্ডারলেস হচ্ছে, যেটাকে আমরা বলি অ্যানকোভি সস লাইক। অ্যাসপিরেশন করে যদি আমরা এটা দেখতে পাই, তাহলে আমরা এটাকে বলবো অ্যামিবিক লিভার অ্যাবসেস। আর আদারওয়াইজ যদি পায়োজেনিক লিভার অ্যাবসেস হয়, সেটা সাধারণত পাসের যে কালার, ক্রিমি কালার, হ্যাঁ, সেই কালারের আমরা পাই। এরকম অর্ডারলেস হয় না সাধারণত, আবার চকলেট কালার হয় না। তাহলে এই অ্যাসপিরেশন করে কিন্তু আমরা ক্লিনিক্যালি কনফার্ম হতে পারি যে এটা whether it is amoebic liver abscess or it is pyogenic liver abscess. ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমরা পরীক্ষার সময় তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে তুমি কিভাবে বুঝবা। তোমরা অনেকে বললে অ্যাসপিরেশন, অ্যাসপিরেশন করলে অ্যামিবিক লিভার অ্যাবসেস কিরকম পাবা, আর হচ্ছে পায়োজেনিক লিভার অ্যাবসেস কিরকম পাবা, এটা কিন্তু অনেকেই বলতে পারো না। একটু যদি একটু এই বিষয়টা যেটা আমি বললাম একটু যদি মনে রাখার চেষ্টা করো, তাহলে এটা কিন্তু খুব ইজি হবে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে ইম্পর্টেন্ট, সেটা হলো যে এই যে আমরা অ্যামিবিক লিভার অ্যাবসেস যেটাকে বলছি যে এটা অর্ডারলেস, তো অনেক সময় কিন্তু অ্যামিবিক লিভার অ্যাবসেস অর্ডারলেস নাও হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে এটা খুব ফাউল স্মেলিং। কখন হয় এটা? অনেকে ভালো পারলে তাদেরকে আমরা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে যখন দেখা যায় অ্যামিবিক লিভার অ্যাবসেসটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তখন সেটাকে একটা ফাউল স্মেলিং হয়ে অর্ডার চলে আসে। ঠিক আছে, তাহলে আমি আশা করছি যে তোমরা অ্যামিবিক লিভার অ্যাবসেস এবং পায়োজেনিক লিভার অ্যাবসেসের অ্যাসপিরেশন করলে যে ডিফারেন্সিয়েট করতে পারবা আশা করি। আচ্ছা, সাধারণত অ্যামিবিক লিভার অ্যাবসেস রাইট লোবে হয় 80% কেসে, এবং দেখা যায় যে 10% কেসে লেফট লোবে হয়, আর বাকিগুলো মাল্টিপল হয়। এখানে আমি গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে কেন 80% হয় রাইট লোবে, সেটা আমি বলেছিলাম যে ধরে নেওয়া হয়, যদিও এটা মানে অনেকেই মানে প্রমাণ করতে পারেনি, কিন্তু ধরে নেওয়া হয় যে আমাদের গাটের যে কোলনের ব্লাড গুলো কিন্তু সুপিরিয়র মেসেন্টারিক ভেইন দিয়ে যায়, এবং পোর্টাল ভেইনটার যদি আমরা একটু অ্যানাটমিক্যাল দিক থেকে চিন্তা করি, তাহলে দেখতে পাবো যে সুপিরিয়র মেসেন্টারিক ভেইনের যে ব্লাড গুলো স্ট্রেট ওয়াইজ কিন্তু রাইট লোবের দিকে চলে যায় পোর্টাল ভেইন। সেটা একটা কারণ হতে পারে। এটা যদি তোমরা মনে রাখো ভালো, অনেক সময় ভালো পারলে এটাকে জিজ্ঞেস করা হয়। আচ্ছা, এরপরে আমরা যেটা বলতে চাচ্ছি যে পেশেন্টটা কিভাবে প্রেজেন্ট করবে। অ্যামিবিক লিভার অ্যাবসেসের পেশেন্ট সাধারণত দেখা যায় একটা ইয়াং অ্যাডাল্ট মেল উইথ হিস্ট্রি অফ ইনসিডিয়াস অনসেট অফ নন স্পেসিফিক সিমটম। সেগুলো কি? অ্যাবডোমিনাল পেইন হবে, অ্যানোরেক্সিয়া, ফিভার, নাইট সোয়েটস, ম্যালেজ, কাফ, ওয়েট লস, এই নন স্পেসিফিক সিমটমস থাকবে। এবং যদি আমরা পেশেন্টটাকে এক্সামিন করি ক্লিনিক্যালি, তাহলে আমরা দেখতে পাবো যে পেশেন্টটা টক্সিক, এনিমিক, অ্যাবডোমেনে রাইট আপার অ্যাবডোমিনাল ভিজিডিটি পাবো, টেন্ডার হেপাটোমেগালি, টেন্ডার এবং বালজিং ইন্টারকোস্টাল স্পেসিস হবে। এগুলো লেটের দিকে হয়, খুব আর্লি অবস্থায় এগুলো বোঝা যায় না। ওভারলাইং স্কিন ইডেমা থাকে, প্লুরাল ইফিউশন থাকে, ভেজাল নিউমোনাইটিস, এগুলো শেষের দিকে ফিচার। অকেশনালি a tinge of jaundice or ascites থাকতে পারে। Rarely the patient may present as an emergency due to the effects of rupture of an abscess into the peritoneal, pleural অথবা pericardial cavity. রাপচার হলে তার একটা ইমার্জেন্সি সিনারিও নিয়ে আমাদের কাছে আসতে পারে। তো আমরা
কিভাবে ডায়াগনোসিস করব, ডায়াগনোসিস করার যে আমাদের টুলস হচ্ছে হেমাটোলজিক্যাল এবং বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন যদি আমরা করতে চাই, তাহলে ক্রনিক ইনফেক্টিভ প্রসেস যে ফিচার গুলো আমরা পাই সেটা পাবো। সেটা হচ্ছে যে আমরা ব্লাডের মধ্যে অ্যানিমিয়া পাবো, লিউকোসাইটোসিস পাবো, রেইজ ইনফ্লামেটরি মার্কারস পাবো। সেটা কি ইএসআর এবং সি রিঅ্যাক্টিভ প্রোটিন রেইজ থাকতে পারে, হাইপো অ্যালবুমিনিমিয়া থাকতে পারে, ডিরেন্স লিভার ফাংশন টেস্ট থাকতে পারে, পার্টিকুলারলি ইলেভেটেড অ্যালকালাইন ফসফেটেস থাকতে পারে। আর এগুলো ছাড়া আমরা মোর স্পেসিফিক যে টেস্ট সেটা হচ্ছে সেরোলজিক্যাল টেস্ট। সেরোলজিক্যাল টেস্টের মধ্যে আমরা কি দেখি? অ্যান্টিবডিজ দেখি। এগুলো কি দিয়ে করা যায়? সেটা হচ্ছে যে কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট দিয়ে করতে পারি, ইনডাইরেক্ট হেম অ্যাগ্লুটিনেশন টেস্ট করতে পারি, ইনডাইরেক্ট ইমিউনোফ্লুরোসেন্স করতে পারি, অ্যালাইজা করতে পারি, এনজাইম লিঙ্ক ইমিউনোসলভেন্ট অ্যাসে। এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে সিরোলজিক্যাল টেস্ট যেগুলো আমরা এখানে বলছি, এই সেরোলজিক্যাল টেস্ট গুলো কিন্তু যেটা এন্ডেমিক জোন, যেমন আমাদের এটা কিন্তু অ্যামিবিয়াসিস এর জন্য একটা এন্ডেমিক জোন, আমরা যে জোনে থাকি, এখানে কিন্তু এই অ্যান্টিবডিজ গুলো অলরেডি আমাদের মধ্যে থাকে। সেই জন্য আমাদের দেশে এই সিরোলজিক্যাল টেস্ট গুলো খুব একটা ডায়াগনোসিসের জন্য সিগনিফিকেন্ট ভূমিকা রাখে না। কারণ আমরা সাধারণের যদি অনেকেরই করি তাহলে এই টেস্ট গুলো পজিটিভ আসবে। যেসব দেশে এন্ডেমিক অ্যামিবিয়াসিস এন্ডেমিকটা, তাদের জন্য এই সেরোলজিক্যাল টেস্ট গুলো ইম্পর্টেন্ট। তো আমাদের দেশে যেখানে এন্ডেমিক, সেখানে অ্যাকিউট ডায়াগনোসিসের জন্য একটা কথা বেলিজান ল্যাবে লেখা আছে যে কাউন্টার ইমিউনো ইলেকট্রোফোরেসিস করলে ডায়াগনোসিস করা যেতে পারে, কিন্তু আদৌ সেটা কোথাও হয় কিনা আমাদের জানা নেই, কোনো ল্যাবে হয় কিনা জানা নেই। তো আমরা যেটা করি, আমরা আসলে ইমেজিং দিয়েই এটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডায়াগনোসিস করি। সেটা আমরা প্রাইমারিলি একটা কি করতে পারি, একটা আল্ট্রাসাউন্ড করতে পারি। আল্ট্রাসাউন্ড করলে আমরা কি দেখবো? যে লিভারের মধ্যে একটা হাইপো ইকুইক আর অ্যানোইকুইক ইল ডিফাইন্ড বর্ডার থাকবে। বর্ডারটা থাকবে ইল ডিফাইন্ড। হ্যাঁ, আর কি হবে, যে ভিতরে যেহেতু নেক্রোটিক ম্যাটেরিয়াল থাকে, সেটা একটা ইকো প্রেজেন্ট করবে, ইন্টারনাল ইকোস থাকবে। তো এটা হচ্ছে আমাদের মূল হাতিয়ার আল্ট্রাসাউন্ড। যদি কোনো কারণে আমাদের কনফিউশন হয়, তো সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করতে পারি। এখানে একটা আমরা আল্ট্রাসাউন্ডের ছবি দেখতে পাচ্ছি, এটা বেলিজান ল্যাব থেকে নেওয়া। দেখা যাচ্ছে যে একটা স্যার লার্জ আমেরিক। স্যার আগে বলেন। আমাদের বলে দেন যে আল্ট্রাসাউন্ড দেখার সময় আমরা আসলে সাইট ডিটারমিনেশন কিভাবে করবো, যে কোন সাইট, মানে চারটা সাইট কোন সাইডে কি আছে সেটা কিভাবে বুঝবো? বুঝতে পারিনি তোমার প্রশ্ন। স্যার নর্মালি তো আমরা আল্ট্রাসাউন্ড মানে তেমন একটা পড়ি নাই, তো একটা আল্ট্রাসাউন্ড দেখার সময় আমরা কিভাবে বুঝবো যে কোন সাইডটা কোন দিকে আছে, মানে সাইট ডিটারমিনেশন কিভাবে করবো? ও আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি আল্ট্রাসাউন্ডে কিন্তু সাইড ডিটারমিনেশন এমনি ছবি দেখে কিন্তু বোঝা সম্ভব না আল্ট্রাসাউন্ডে। হ্যাঁ, আল্ট্রাসাউন্ডে সম্ভব না, এটা সিটি স্ক্যান এ বোঝা সম্ভব। কারণ আল্ট্রাসাউন্ডটা আসলে অনেক সময় ট্রান্স অ্যাবডোমিনাল, আমরা যে আল্ট্রাসাউন্ড গুলো দেখি এগুলো কিন্তু ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড তো আরো আছে অনেক, এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড আছে, কিন্তু আমরা যেটা সচরাচর করি বা করা হয় সেটা হচ্ছে ট্রান্স অ্যাবডোমিনাল। এইটা অনেক সময় একটা স্যাজাইটাল ভিউ নেওয়া হয়, অবলিক ভিউ নেওয়া হয়, তারপরে ট্রান্সভার্স ভিউ নেওয়া হয়। এটা আল্ট্রাসোনোলজিস্ট যিনি, উনি ওনার সুবিধা মতো সে ভিউটা নেয়। এটা একটা তুমি আল্ট্রাসাউন্ড দেখে যদি ওখানে কোনো লেবেলিং করা না থাকে, তাহলে এটা বোঝা কিন্তু সম্ভব না আল্ট্রাসাউন্ডে যে এটা আসলে মানে কোন দিকটা। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার, জি স্যার। নেক্সট আমরা যাচ্ছি এই যে সিটি স্ক্যান। সিটি স্ক্যানে কিন্তু এখানে বোঝা সম্ভব। হ্যাঁ, আমি কিন্তু একটা তোমাদের ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে যে হেপাটোবিলিয়ারি সিস্টেমের ইমেজিং অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম। তোমাদের কি স্যার মনে সিটি আছে কিনা স্ক্যান জানি না। বুঝতে পারি। হ্যাঁ, ওইটাতে কিন্তু আমি ডিটেলস এগুলো বলেছিলাম যে ইমেজিং অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমাদের লাইফ লং লাগবে। তখন কিন্তু আমি এই কথাগুলো বলেছিলাম। আল্ট্রাসাউন্ডে অ্যাকচুয়ালি সম্ভব যদি ওখানে লেভেলিং না করা থাকে। সিটি স্ক্যানে সেটা দেখেই বোঝা যায়। যেমন এটা একটা সিটি স্ক্যানের এই ভিউটাকে আমরা বলি অ্যাক্সিয়াল ভিউ।
অ্যাক্সিয়াল গ্রুভ মানে এটা ট্রান্সভার্স, তাই না? রাইট সাইডে হচ্ছে লিভার, লেফট সাইডে একটু স্প্লিন দেখা যাচ্ছে, আর হাইপার ডেন্স যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু স্টোমাকের মধ্যে কন্ট্রাস্ট দেখা যাচ্ছে লেফট সাইডে। আর আমরা এখানে দেখো একটা লেশন দেখতে পাচ্ছি লিভারের মধ্যে, এই যে আমার কি কার্সার তোমরা বুঝতে পারছো? জি স্যার, বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তাহলে দেখো এই যে এইটা কিন্তু স্টোমাক, হ্যাঁ, এখানে ডাই আছে, এটা হচ্ছে স্প্লিন, হ্যাঁ। যেহেতু কন্ট্রাস্ট দেওয়া হয়েছে এই জন্য স্প্লিনটা এত মানে একটু বলবো হাইপার ডেন্স দেখা যাচ্ছে, হ্যাঁ। আর এই দেখো দেখো এখানে আমরা সিটি স্ক্যানের ক্ষেত্রে যে টার্ম গুলো ব্যবহার করি সেটা হচ্ছে আইসোডেন্স হচ্ছে নর্মাল, আর এইটা হচ্ছে আইসোডেন্স, হ্যাঁ, আইসোডেন্স। আর যেটা বেশি ডেন্সিটি থাকে এটা হাইপার ডেন্স, হ্যাঁ। আর এটা হচ্ছে হাইপোডেন্স, ডেন্সিটি কম, এটাকে আমরা বলি হাইপোডেন্স। তাহলে দেখা যাচ্ছে যে একটা হাইপোডেন্স লেশন দেখা যাচ্ছে একটা লিভারের রাইট লোবের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যামিবিক লিভার অ্যাবসেসিভ ট্রিটমেন্ট কি? আর অ্যাকচুয়ালি যদি লেট স্টেজ ছাড়া ট্রিটমেন্ট কিন্তু হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্ট খুবই ইফেক্টিভ, এবং এটা আমরা কি ব্যবহার করি? সেটা মেট্রোনিরাজল অথবা টিনিরাজল ব্যবহার করি। সার্জারি হচ্ছে রিজার্ভ ফর কমপ্লিকেশন, কমপ্লিকেশন ডেভেলপ করলে তখন আমরা সার্জারি। তো এম্পাইরিক্যালি আমরা মেট্রোনিরাজল 400 থেকে 800 মিলিগ্রাম টিডিএস দেই 7 to 10 days, অনেক সময় আরো আমরা বেশি দেই। আর ফার্দার ইনভেস্টিগেশন করে আমরা রেসপন্সটা দেখি যে অ্যাবসেসটা শ্রিঙ্ক করছে কিনা, সাইজ কমে যাচ্ছে কিনা, ট্রিটমেন্টের রেসপন্স হচ্ছে কিনা, এটা আমরা ফলো আপ আল্ট্রাসাউন্ড করি। আর অনেক সময় আমরা মেডিকেল ট্রিটমেন্ট ছাড়াও আরো যেটা করতে পারি, অ্যাসপিরেশন করি। কখন? যখন দেখি যে অ্যাবসেসটা অনেক বড়, যে কোনো সময় রাপচার হতে পারে, এটাকে বলে ইমিনেন্ট রাপচার, তখন আমরা রিপিটেড অ্যাসপিরেশন করতে পারি। অ্যাসপিরেশন করে আমরা সাইজটা কমায় দিতে পারি। আর অ্যাসপিরেশন করলে আরো কিছু আমরা ওর মধ্যে কোনো ব্যাকটেরিয়াল সেকেন্ডারি ব্যাকটেরিয়া আছে কিনা, বা ওর মধ্যে অন্য কিছু আছে কিনা, সেটা আমরা কালচার সেন্সিটিভিটি করেও কনফার্ম করতে পারি। আর সার্জিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে কমপ্লিকেশন যদি রাপচার হয়ে যায় সেক্ষেত্রে আমাদের সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে হয়। সেটা হচ্ছে যে ইমিডিয়েট আমাদেরকে রুগীটাকে রিসাসিটেশন করতে হবে, করে ল্যাপারোটমি করে ড্রেনেজ করতে হবে, এবং অ্যাপ্রোপ্রিয়েট ল্যাভেজ করতে হবে, এবং সাথে কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট যেটা ওটা কিন্তু চলবে। তো এই পর্যন্তই হচ্ছে আমরা গত ক্লাসে শেষ করেছিলাম। এখন আমরা যে টপিকসে যাব সেটা হচ্ছে আইডেটিভ লিভার ডিজিজ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আইডেটিভ লিভার ডিজিজ এটা কিন্তু লিভার, আইডেটিভ ডিজিজের লিভারই হচ্ছে সবচেয়ে কমন সাইট। শরীরে যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু লিভারই হচ্ছে কমন সাইট। আইডেটিভ ডিজিজ কিন্তু গ্লোবালি ডিস্ট্রিবিউটেড, এবং আমাদের টপিকসে কিন্তু এটা কমন। কজ কি দিয়ে হয়, জীবাণুটার নাম তোমরা মনে রাখবা, হ্যাঁ, সেটা হচ্ছে ইথাইনোকক্কাস গ্রানুলোসাস। এটাকে আমরা ডগ টেপ ওয়ার্ম বলেও বলে থাকি আর কি। এটা ডেফিনেটিভ হোস্ট কিন্তু ডগ, এগুলো জানো তোমরা, এগুলো তোমরা প্যারাসাইটোলজিতে পড়ে আসছো, তো রিমাইন্ডার দিচ্ছি আমরা, কারণ পরীক্ষায় জিজ্ঞেস করলে তোমরা বলতে পারো না অনেক। কমনেস্ট সোর্স অফ ইনফেকশন হচ্ছে যে ইন্টারমিডিয়েট হোস্ট হিউম্যান, শিপ এবং ক্যাটেল। তো এখানে ক্লোজ কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড ডগ causes contamination by oral route with the ovum, thus gaining entry into the human gastrointestinal tract. যাই হোক, যেভাবেই হোক, এটা যখন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে চলে আসে তখন কি হয়, প্যাথোজেনেসিসটা কিভাবে হয় এটা আমরা একটু পরে আসছি। আমরা একটু সিস্টের, যেটা আইডেটিভ সিস্টের যে ক্যারেক্টারাইজ যে লেয়ার থাকে তিনটা, সেই লেয়ারটা নিয়ে আমরা বলি। একটা থাকে আউটার পেরিসিস্ট থাকে, আউটার পেরিসিস্ট থাকে derived from compressed host organ tissue। ইন্টারমিডিয়েট হায়ালিন এক্টোসিস্ট থাকে, এটা হচ্ছে নন ইনফেক্টিভ। আর আরেকটা হচ্ছে যেটা ইনার এন্ডোসিস্ট, এটা হচ্ছে জার্মিনাল মেমব্রেন, এবং এর মধ্যেই ভায়াবল প্যারাসাইট থাকে, হ্যাঁ, এবং এখানে ডটার সিস্ট গুলো থাকে।
তাহলে একটা হাইড্রেটিভ সিস্টের লেয়ার তাহলে তিনটা। আমরা একটা বললাম যে আউটার পেরিসিস্ট, ইন্টারমিডিয়েট থাকে এক্টোসিস্ট এবং ইনার এন্ডোসিস্ট। এগুলো মনে রাখতে হবে। 2003-এ WHO এইটার একটা ক্লাসিফিকেশন করেছে এই সিস্টেম। এই সিস্টের ক্লাসিফিকেশনটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ ম্যানেজমেন্টের জন্য এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। সেটা কি, এটা হচ্ছে তিনটা গ্রুপসে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। গ্রুপ 1 হচ্ছে যে অ্যাক্টিভ গ্রুপ। এই সিস্ট গুলো হচ্ছে অ্যাক্টিভ। এর মধ্যে কি থাকে, সিস্ট লার্জার দ্যান 2 সেন্টিমিটার এবং অফেন ফার্টাইল। গ্রুপ 2 হচ্ছে ট্রানজিশন গ্রুপ, সিস্ট স্টার্টিং টু ডিজেনারেট, মানে অ্যাক্টিভ গ্রুপ যে সিস্ট গুলো থাকে সেগুলো ডিজেনারেট করতে শুরু করে, এন্টারিং ইনটু এ ট্রানজিশনাল স্টেজ because of host resistance or treatment, but may contain viable protoespolis. আমরা কিন্তু অ্যামিবিক লিভার অ্যাবসেসে প্রোফোজয়েটের কথা বলছি, এখানে কিন্তু প্রোটোস্পোলিসিস দুইটাকে ইয়ে করে ফেলবা না, মিশায় ফেলবা। আচ্ছা, গ্রুপ টি যেটা হচ্ছে, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ গ্রুপ। এটা ডিজেনারেটেড, partially or totally calcified, unlikely to contain viable protoespolis. তাহলে এই তিনটা গ্রুপের সিস্টেম ভাগ করে আমরা সেইভাবে আমরা সেটাকে ম্যানেজমেন্ট করি। আচ্ছা, এই ডিজিজটা অনেক সময় অ্যাসিম্পটোমেটিক থাকে। আসলে হাইড্রেটিভ ডিজিজটা মেইনলি কিন্তু সিমটমস প্রকাশ করে প্রেশার ইফেক্ট। যাদের শরীরের ভিতরে অনেক হাইড্রেটিভ সিস্ট রয়েছে, অনেক ছোট, তারা কিন্তু অ্যাসিম্পটোমেটিক থেকে যায়। সিমটোমেটিক ডিজিজ সোয়েলিং নিয়ে আসে উইথ প্রেশার ইফেক্ট। এটা কি হয়, গ্রাজুয়ালি এনলার্জিং পেইনফুল মাস ইন দ্য রাইট আপার কোয়াড্রেন্ট। যদি লিভারে হয় হাইড্রেটিভ, আমরা যেহেতু লিভার নিয়ে কথা বলছি, তো লিভারের ক্ষেত্রে কি হয়, গ্রাজুয়ালি এনলার্জিং পেইনফুল মাস ইন দ্য রাইট আপার কোয়াড্রেন্ট উইথ দ্য ফিজিক্যাল ফাইন্ডিং অফ লিভার সোয়েলিং। আমরা যদি পালপেট করে দেখি তাহলে হেপাটোমেগালি পাবো। সেসব ক্ষেত্রে আমরা হাইড্রেটিভ সিস্ট একটা মাথায় রাখতে পারি। অনেক সময় কি ডটার সিস্ট গুলো যদি biliary ট্রির সঙ্গে কমিউনিকেট করে, সেক্ষেত্রে কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। আর একটা প্যারাসাইটের ইনফেকশন হলে যেগুলো হয় সে ফিচার গুলো থাকতে পারে, একটু আগে আমরা বলছি। may present as an emergency with severe abdominal pain following minor trauma. যদি কারো শরীরে ভিতরে একটা বড় হাইড্রেটিভ সিস্ট থাকে, তো মাইনর অ্যাবডোমিনাল ট্রমা হলে সেটা রাপচার হতে পারে। রাপচার হয়েও কিন্তু অ্যাকুট এমার্জেন্সি হিসাবে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। Rarely, a patient may present as an emergency with feature of anaphylactic shock without any obvious cause and may subsequently cough up white material that contain spolices that have traveled into the tracheobronchial tree from rupture of a hepatic hydrative cyst from the diaphragmatic surface of the liver. এটা খুব একটা রেয়ার প্রেজেন্টেশন যে সাবডায়াফ্রাগমেটিক যদি কোনো হাইড্রেটিভ সিস্ট রাপচার হয়ে যায়, সেক্ষেত্রে স্পোলিসিস গুলো ট্র্যাকিওব্রঙ্কিয়াল ট্রিকে ট্রাভার্স করে কাফ আউট হতে পারে। এটা তো হোয়াইট দেখা যায়, এটা ভেরি রেয়ার। আচ্ছা, আমাদের ডায়াগনোসিস করার জন্য হচ্ছে হাই ইন্ডেক্স অফ সাসপিশন ছাড়া আমরা এটা ডায়াগনোসিস করতে পারবো না। ইনভেস্টিগেশন গুলোর মধ্যে আমরা কি করতে পারি, সেরোলজিক্যাল, আমরা যদি ব্লাড পিকচার করি তাহলে যেহেতু একটা প্যারাসাইট, প্যারাসাইটের ইনফেকশন হলে আমরা কমনলি ইওসিনোফিল কাউন্টটা বেশি পাই। আর সেরোলজিক্যাল টেস্ট যদি আমরা করি, এলাইজা বা ইমিউনো ইলেকট্রোফোরেসিস, এগুলো পজিটিভ হতে পারে। আমাদের মেইন ডায়াগনোসিসের হাতিয়ার হচ্ছে আল্ট্রাসাউন্ড অথবা সিটি স্ক্যান। আমার মনে হয় কেউ তোমাদের মাইক্রোফোনটা আনমিউট করে রাখো, শব্দ পাওয়া যাচ্ছে। কারো মনে হচ্ছে চালু করা আছে মাইক্রোফোন। আচ্ছা, আল্ট্রাসাউন্ড এন্ড সিটি স্ক্যান আর দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস। তো এখানে কি পাবো আমরা, মাল্টিলোকিউলেটেড সিস্ট। আল্ট্রাসাউন্ডে আমরা মাল্টিলোকিউলেটেড সিস্ট পাবো, আর সিটি স্ক্যান করলে
স্মুথ স্পেস অকুপাইং লেশন উইথ সেভারাল সেপ্টা, আমরা ছবি আছে আমরা দেখি, এগুলো কিন্তু ডটার সিস্টের ছবি। এই ডটার সিস্ট গুলো বাইল ডাক্টে রাপচার হয়েছিল, এখান থেকে কালেক্ট করা এন্ডোস্কোপিক রিমুভাল করেছে এগুলো। এন্ডোস্কোপিক কিভাবে রিমুভাল হয় সেটা আমরা ইয়ারসিপি নিয়ে কথা বলছিলাম তোমাদের, ইয়ারসিপি করে এগুলো বের করা হয়েছে। আচ্ছা, এখন একটা আমরা সিটি স্ক্যান দেখতে পাচ্ছি। এই সিটি স্ক্যানটায় এই যে আমরা একটা হাইপোডেন্স একটা লেশন দেখতে পাচ্ছি। স্যার এই 1 মিনিট পরে আসলে সেশনটা ব্রেক হয়ে যাবে, আপনি যদি কন্টিনিউ করতে চান আবার ভালো লাগবে। এই সেশনটা আর 1 মিনিটের কম আছে। 1 মিনিট? জি স্যার, ও মানে পরে আর একটা সেশন এড হওয়া লাগবে আর কি। আচ্ছা, 1 মিনিটে তো শেষ হবে না। স্যার মিটিংটা আবার স্টার্ট হবে নিউলি, আপনি আবার সেম জায়গা থেকে স্টার্ট করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তাহলে 1 মিনিট পরে আমরা শুরু করি। স্যার আপনি কন্টিনিউ করেন।